দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল শিক্ষিত বেকারদের বঞ্চনা, ষাটঊর্ধ্বদের নিয়োগে বিজ্ঞপ্তি। রাজ্যের সরকারি চাকরিতে অবসর গ্রহণের সর্বোচ্চ বয়সসীমা 60 বছর। সরকারি ভাষায় এই সময়ে নাকি সাধারণ যে কোনো লোকের কর্মক্ষমতা কমতে শুরু করে, অথচ আশ্চর্যজনকভাবে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে এখনও শিক্ষিত বেকার যুবকদের বঞ্চিত করে অবসরপ্রাপ্ত কিংবা ষাটঊর্ধ্ব কর্মীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। টিপিএসসি সহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া একের পর এক বাতিল করে এভাবে সরকারি ভাষায় কর্মক্ষমতা হারিয়ে ফেলার পর্যায়ে যাওয়া বুড়োদের নিয়োগ নিয়ে সঙ্গত কারণেই তাই বেকারদের মধ্যে তুমুল ক্ষোভ ছড়াচ্ছে। সম্প্রতি রাজ্য বিদ্যুৎ নিগম থেকেও সিনিয়র ম্যানেজার পদে নিয়োগের জন্য এমনই কি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞাপনে সিনিয়র ম্যানেজার পদে কোনো রকমের রাগ ঢাক না রেখে সরকারি, সরাসরি এবং নির্দিষ্টভাবে অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের নিয়োগের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, ওই সিনিয়র ম্যানেজার পদে আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা 65 বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে বলেও বিজ্ঞাপনটিতে বলা হয়েছে। অর্থাৎ 65 বছর হয়েছে এমন ইঞ্জিনিয়ারও বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার পদের জন্য আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত ক্যাটাগরিতে আরও 5 বছর বেশি অর্থাৎ 70 বছর যাদের, তারাও আবেদন জানাতে পারবেন। বিজ্ঞাপন অনুযায়ী 11 মাসের চুক্তির ভিত্তিতে মোট 15টি সিনিয়র ম্যানেজার পদে এই নিয়োগ করা হবে, যাদের মাসিক স্থির বেতন হবে 65,800 টাকা। অথচ রাজ্যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী বেকারের সংখ্যা হু হু করে বেরিয়ে চলেছে। অনায়াসে এদের নিয়োগ করার যাবতীয় সুবিধা থাকা সত্ত্বেও রাজ্য সরকার সেই পদে না হেঁটে সরকারি ভাষায় কর্মক্ষমতা হারিয়ে প্রায় বুড়ো হয়ে যাওয়া ইঞ্জিনিয়ারদের ফের সুযোগ দেওয়ার রাস্তায় হাঁটছে। একই সঙ্গে সরকারি বিভিন্ন দপ্তরে চলছে চুটিয়ে আউটসোর্সিং, আর এই আউটসোর্সিংয়ে নেওয়া কর্মীদের যা বেতন দেওয়া হচ্ছে তাতে আর যাই হোক, অন্তত এই সময়ের সংসার প্রতিপালনের মতো সংস্থান নেই। আবার অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগই হোক, আউটসোর্সিংও হোক, সবিতেই নিয়োগ পাচ্ছেন শাসক দলের আস্থাভাজন লোকেরা। অন্তত সাধারণ মানুষের এমনটাই অভিযোগ। বহু ক্ষেত্রেই এই অভিযোগ যে ভিত্তিহীন নয় তা প্রমাণও উঠে এসেছে। অর্থাৎ আক্ষরিক অর্থেই সরকারি নীতি রাজ্যের বেকার সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে। একই সঙ্গে এইভাবে সরকারি পরিভাষা অনুযায়ী কর্মক্ষমতা প্রায় হারিয়ে ফেলা বুড়োদের নিয়োগ করে বিভিন্ন দপ্তরের কর্মসংস্কৃতি ধরে রাখা আদৌ কতটা সম্ভব, এই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। আউটসোর্সিংয়ের বিরুদ্ধে বাংলাদেশে তুমুল বিক্ষোভ। শেখ হাসিনার শাসন আমলে বিগত 15 বছরে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং লুটপাটের চারণভূমি হিসাবে পরিণত হয়েছিল বাংলাদেশ। মানুষ তার বাকস্বাধীনতা হারিয়ে ফেলেছিল। প্রতিবাদ করলেই নেমে আসতো নির্যাতন। কত মানুষ গুম খুন হয়ে গিয়েছে তার হিসেব নেই। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পর একে একে বেরিয়ে আসছে দুর্নীতি, কোটি কোটি টাকা আত্মসাৎ এবং হাজারো অনিয়ম। এরই ধারাবাহিকতার দলীয় মদতপুষ্টদের মানুষ বেচা কেনার কথা চাকরির নামে কোম্পানি করে বিভিন্ন প্রতিষ্ঠান, অধিদপ্তরে কাজ দেয় তারা। এইসব কর্মীদের অভিযোগ, তারা ঠিকমতো বেতন পেত না, প্রতিবাদ জানালে নির্যাতনের শিকার হতো। এই দাসপ্রথা থেকে মুক্তি চেয়ে আউটসোর্সিং নীতিমালা বাতিল এবং দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পে কর্মরতদের বহাল রেখে বয়স শিথিল করে চাকরি স্থায়ীকরণের দাবিতে শনিবার ও রবিবার শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন আউটসোর্সিং খাতের কর্মীরা। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় 20,000 কর্মী রয়েছেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। চাকরি স্থায়ী করার দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বরাবরে স্মারকলিপি দিয়েছেন স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। 2018 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে নীতিমালা প্রণয়ন করে তাতে আমাদের পরাধীনতার শৃঙ্খল পরানোর সমস্ত সুযোগ রয়েছে। এমন নীতিমালার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কর্মীদের উপর অবিচার করত। চাকুরিরত অবস্থায় মারা গেলে আমাদের কাফনের টাকা পর্যন্ত দেওয়া হয় না। এদিকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে দুর্নীতিতে ছেয়ে গিয়েছে, ঠিক করতে সময় লাগবে, নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই পাশে থাকবেন প্রত্যাশা ইউনূসের। রবিবার কূটনীতিকদের এইসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এই সময় ডক্টর ইউনূস বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এই সরকারের অগ্রাধিকার হলো আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সমাজে শান্তি ফিরিয়ে আনা। ছাত্র আন্দোলনে শত শত মানুষ মারা গিয়েছে, হাজারো মানুষ আওয়ামী লীগ ও তার দলবলের দ্বারা আহত হয়েছেন। অনেক ছাত্রের চোখে গুলি লেগেছে। আমি তাদের দেখতে গিয়েছিলাম, আমরা জানি না ওদের কি হবে। পৃথিবীর কোনো দেশের ছাত্রদেরকে এত ত্যাগ করতে হয়নি। পৃথিবীর কোথাও নাগরিকেরা এতটা মানবাধিকার বঞ্চিত হয়নি। তিনি বলেছেন, ব্যাপক সংস্কারের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কাজ করা হবে জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, রাজনৈতিক মদতে ব্যাংকগুলো ডাকাতি করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় কোষাগারে লুট করা হয়েছে। এই সময় তিনি বলেছেন, আমি এমন এক সময়ে একটা দেশের দায়িত্ব নিয়েছি যা অনেক দিক থেকে পুরোপুরি বিশৃঙ্খল। ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনার স্বৈরতন্ত্র দেশের প্রতিটি প্রতিষ্ঠানই ধ্বংস করেনি, বিচার বিভাগ ধসে গিয়েছে। দেশ দশক ধরে ভয়াবহ দমন পীড়নের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার দমন করা হয়েছে। নির্লজ্জভাবে নির্বাচনে কারচুপি করা হয়েছে। কূটনীতিকদের ডক্টর ইউনূস বলেছেন, নির্বাচন কমিশন, প্রশাসন, বিচার বিভাগ, নিরাপত্তা বাহিনী ও মিডিয়াতে সংস্কারের পর অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা হবে। আরজি কর শতপ্রণোদিত মামলা নিল সুপ্রিম কোর্ট। আরজি করের ঘটনা নিয়ে তোলপাড় সারা দেশ। একদিকে যখন নির্যাতিতা চিকিৎসকের বাবা মা, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন, সেই সময় সংবাদ মাধ্যমের সামনে মেজাজ হারাতে দেখা যাচ্ছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন। সিবিআইও দিল্লি থেকে অফিসার ও মনোবিদ নিয়ে জোর কদমে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। এরই মধ্যে জানা গিয়েছে, সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে শতপ্রণোদিত মামলা দায়ের করেছে। মঙ্গলবার 20 আগস্ট প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই বিষয়টির শুনানি হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করা 2 আইনজীবী প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে কলকাতার আরজি কর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনাকে শতপ্রণোদিতভাবে বিবেচনা করতে চিঠি দিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল, জাতি বিচার বিভাগকে ন্যায় বিচারের চূড়ান্ত অভিভাবক হিসাবে দেখে বর্বরতার জন্য যাদের কান্না স্তব্ধ হয়ে গিয়েছে তাদের শেষ আশ্রয় সুপ্রিম কোর্ট। আমাদের আইনি ব্যবস্থায় তার মৃত্যু বৃথা যাবে না। তারা আরও লিখেছেন, আমাদেরকে দেখতে হবে ভবিষ্যতে যাতে অন্য কোনো মহিলার এই পরিণতি না হয়। 9 আগস্ট শুক্রবার ভোর আরজি কর হাসপাতালে ওই চিকিৎসকের হত্যার ঘটনা ঘটেছে। তার বাবা মাকে প্রথমে বলা হয়েছে মেয়ে আত্মহত্যা করেছে। তারপর হাসপাতালে যাওয়ার পরে 3 ঘন্টা বসিয়ে রেখে মৃতদেহ দেখতে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়ে পর্যাপ্ত তদন্তের আশ্বাস দেওয়ার পরেও ওই চিকিৎসকের বাবা মা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনার 12 ঘন্টার মধ্যে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সঞ্জয় রায় নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এর পিছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সিবিআই রবিবার নিয়ে পরপর 3 দিন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে। ফোন কল, হোয়াটসঅ্যাপে চ্যাট খতিয়ে দেখতে তার মোবাইল ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়াও গোয়েন্দারা মোবাইল ফোন পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গেও যোগাযোগ করেছে। ইতিমধ্যে সিবিআই প্রায় 40 জনের তালিকা তৈরি করে তদন্ত 20 জনকে জিজ্ঞাসাবাদ করেছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘট হয়েছে। নাগরিক সমাজ ও চিকিৎসকরা রাস্তায় নেমেছেন। দেশব্যাপী চিকিৎসকদের ধর্মঘটের প্রেক্ষিতে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে। আরজি করের ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য পুলিশকে 2 ঘন্টা পরপর পরিস্থিতি সম্পর্কে জানাতে নির্দেশ দিয়েছেন। শিক্ষক খুন,
স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উদয়পুরে শিক্ষক খুনের ঘটনায় পুলিশকে স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার বিকেল 4টায় মুখ্যমন্ত্রী মানিক সাহা উদয়পুরে মৃত্যু হওয়া শিক্ষক অভিজিৎ দের বাড়িতে আসেন, কথা বলেছেন পরিবারের লোকজনদের সাথে। এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রঞ্জিত দাস, জিতেন্দ্র মজুমদার ও বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়। এছাড়া প্রশাসনিক স্তরে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন গোমতী জেলার জেলা শাসক তরিত কান্তি চাকমা, জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ পুলিশের অন্যান্য আধিকারিকেরা। এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহা মৃত শিক্ষক অভিজিৎ এর স্ত্রী, ছেলে এবং অভিজিৎ ভাইয়ের সাথে কথা বলেছেন। পরে আলোচনা শেষে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, অভিজিতের সাথে যে ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য নয়। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। আইন আইনের পথে চলবে বলে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, গোটা ঘটনার তদন্ত চলছে। যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছেন তারা কখনোই আইন থেকে নিষ্কৃতি পাবেন না বলে উল্লেখ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী।